দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন স্বাস্থ্য কথায়। সাথে আছে আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ডায়াবেটিস ও শরীরে পানি শূন্যতার সম্পর্ক নিয়ে। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর এমডি এনামুল হক, মেডিসিন ডায়াবেটিস হরমোন স্পেশালিস্ট, সিনিয়র কনসালটেন্ট অফ মেডিসিন, মুগদা মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা। স্যার, স্বাগতম আপনাকে আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। স্যার, আমরা এখন তো গরমের সময় এবং গরমের তাপমাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। আজকেও 35 ডিগ্রি সেলসিয়াস চলছে, যেটি আপনি আমাকে বলছিলেন। তো এই সময়ে স্যার ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ কি ধরনের সমস্যাগুলো দেখা যায় এবং কি সুবিধা অসুবিধাগুলো তাদের হতে পারে? ডিহাইড্রেশন সব মানুষের জন্যই প্রবলেম ক্রিয়েট করে, বাট ডায়াবেটিস পেশেন্টের জন্য স্পেশাল প্রিকশন নিতে হয়। বিকজ ডায়াবেটিস পেশেন্টগুলো ডিহাইড্রেশন হলে ব্লাড সুগার সুইঙ্গিং আপ হয়, ব্লাড সুগার অনেক বেশি হয়ে যায়, যাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলি। আর হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলারি স্টেট নামক একটা কন্ডিশন আছে, যেখানে ব্লাড সুগার নিয়ার অ্যাবাউট 50 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে যেতে পারে। অথবা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যেটা বলে অ্যাসিডোটিক ব্রেদিং বা ফ্লুইডি একটা স্মেল আসে রোগীদের শরীর থেকে, যে এগুলো হাই ব্লাড সুগারের কমপ্লিকেশনস। সো আমরা চাই কোনোভাবেই ডায়াবেটিক পেশেন্টের ডিহাইড্রেশন হয়ে এই ধরনের জটিলতা যেন না হয়। সেই জটিলতা প্রিভেন্ট করার জন্য যা যা করণীয় আমরা সেগুলো করতে চাই, আমরা রোগীদেরকে সেগুলো জানাতে চাই। এই সময়টা যে গরমের রোগীদের, ডায়াবেটিক রোগীদের কিন্তু এমনিতেই পানি পিপাসাটা বেশি পেয়ে থাকে, আরও তার মধ্যে যদি তারা পানি কম পান করেন সেক্ষেত্রে আরও তাদের জন্য সমস্যা ক্ষতির কারণ হতে পারে। তো স্যার, সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে গরমে ডায়াবেটিক রোগীদের ডিহাইড্রেশন বা পানি শূন্যতাটা কিভাবে হচ্ছে? পানি শূন্যতা মেইনলি এখন টেম্পারেচার বেশি, এনভায়রনমেন্টের টেম্পারেচার টুডে টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 35 ডিগ্রি সেলসিয়াস। সো এই ওয়েদারে শরীর থেকে প্রচুর ঘাম হয় মানুষের, ঘাম হয়, সব মানুষের ঘাম হয়, ডায়াবেটিক পেশেন্টও ঘাম হয়, বাট ডায়াবেটিক পেশেন্টের একটু বেশি ঘাম হয়। তো এই ঘামের কারণে বডি থেকে অনেক বেশি হিট ফ্লুইড লস হয়, যেটা ডিহাইড্রেশনের একটা বড় কারণ। এর সাথে আমি একটু আগে বলছিলাম প্রিয়াঙ্কা, যে ডায়াবেটিক পেশেন্টের সাধারণত শুধু ডায়াবেটিস থাকে না, তার আদার কিছু জটিলতা থাকতে কিডনি রোগ থাকতে পারে, তার লিভারের রোগ থাকতে পারে। সো সে এমন কোনো মেডিসিন খায় যেগুলো শরীর থেকে পানি বের করে দেয়, যেগুলোকে আমরা সোজা বাংলায় ওয়াটার পিল বলি, এই ধরনের ওষুধ খায়। আবার কিছু কিছু ডায়াবেটিস মেডিসিন আছে যেগুলো এই সুগারগুলোকে প্রস্রাবের মাধ্যমেই বের করে। সো প্রস্রাবের মাধ্যমে যে সুগার বের করে সেই মেডিসিনগুলোর সাথে পানিও নিয়ে যায়। সো এই সব ফ্যাক্টর একসাথে যোগ করলে ডায়াবেটিক পেশেন্টের ডিহাইড্রেশন হওয়ার চান্স অনেক বেশি। এছাড়াও আদার অনেক কারণ আছে, তবে এগুলো মেইন কারণ। জি স্যার, ধন্যবাদ। স্যার, তো সেই ক্ষেত্রে ডিহাইড্রেশন হলে রোগীর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়, সেই পরিবর্তনগুলো কি কি? সাধারণত ডিহাইড্রেশনের গ্রেড আছে, আমরা বলি সাম ডিহাইড্রেশন, নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। গ্রেডিং অবস্থায় বলা যেতে পারে। তো আমরা সাধারণ মানুষের জন্য যেটা বলি, ইনিশিয়ালি একজন মানুষ যখন ডিহাইড্রেশন হবে তখন তার খুব থ্রাস্টি ফিল হবে, পানি পিপাসা হবে অনেক বেশি, মুখ ঠোঁট এগুলো শুকায় যাবে, এগুলো ভেরি আর্লি স্টেজ অফ ডিহাইড্রেশন। এটা যদি পারসিস্ট করতে থাকে, সে যদি ওই সময়ও পানি না নেয় বা কোনো লিকুইড না নেয়, তার লাইট হেডেডনেস, মাথাটা একটু ঝিমঝিম করবে, মাথাটা পাতলা পাতলা লাগবে, দ্যাটস লাইক দ্যাট। তবুও সে পানি খাচ্ছে না, মাসেল ক্রাম্পিং হবে, সিভিয়ার মাসেল ক্রাম্পিং হবে। এবং এই ডিহাইড্রেশনের ফলে বডিতে লবণ আছে, আমরা ইলেকট্রোলাইটস বলি, সোডিয়াম পটাশিয়াম, এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আস্তে আস্তে পেশেন্টের প্রস্রাবের পরিমাণ কমে যাবে, লাল প্রস্রাব হতে থাকবে, ধীরে ধীরে তার কিডনি বিকল হতে থাকবে এবং অন্যান্য জটিলতা দেখা দিবে। সো এগুলোই খুব কমন সিমটম ডিহাইড্রেশনের জন্য ধন্যবাদ স্যার। তো আরও কিছু ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস রোগীর সুগার লেভেল অনেক সময় ওঠানামা করছে, বাড়ছে, একবার কমে যাচ্ছে। তো এই গরমের সময় ডিহাইড্রেশনের কি এর কোনো রকম প্রভাব পড়বে কিনা, যে ক্ষেত্রে আপনার ডায়াবেটিক লেভেলটা ওঠানামা করতে পারে? থ্যাংক ইউ, আপনি খুবই ভালো কোশ্চেন করেছেন। বিকজ এখানে আমরা বলি ডায়াবেটিক আর ডিহাইড্রেশন এটা একটা ভিসিয়াস সাইকেল, বাংলায় যেটাকে বলে দরিদ্রের দুষ্ট চক্র। মানে হলো, যেই পেশেন্ট ডিহাইড্রেশন হবে তার ব্লাড সুগার বাড়তে থাকবে, আবার ব্লাড সুগার যখন বাড়তে থাকবে তখন তার প্রস্রাবের সাথে চিনি যাবে, আবার অ্যাজ এ রেজাল্ট তার ডিহাইড্রেশন আরও বেশি বাড়তে থাকবে। ফলে ডিহাইড্রেশন এবং ব্লাড সুগার একটা ভিসিয়াস সাইকেল, ব্লাড সুগার বেশি, ডিহাইড্রেশন বেশি, ডিহাইড্রেশন বেশি, ব্লাড সুগার বেশি। দিস ইজ এ ভেরি গ্রেভ সিচুয়েশন।
থ্যাংক ইউ স্যার। এক্ষেত্রে আরও দেখা যায় যে আমাদের যে রক্তে যে চিনির পরিমাণটা বাড়ে সেক্ষেত্রে কিছু কিছু কারণ থাকে, যে কারণগুলো হয়ে থাকে যে এই কারণগুলো হচ্ছে যে রুগীরা বিশেষ করে যে সমস্যাটা করে যে ডায়াবেটিক রুগীরা তাদের নিষেধ করা হয়, কিছু খাবার দাবার ব্যাপারগুলো মেনটেন করতে বলা হয়। অনেক সময় দেখা যায় রুগী সেই সতর্কতাগুলো অবলম্বন করছে না, কিন্তু এই গরমের সময় যাতে তাদের এই সমস্যাটা না হয় কি কি ধরনের খাবার খাওয়া থেকে তারা বিরত থাকবে বলে মনে করেন? আমরা বলি অন্য সব ডিজিজের সাথে ডায়াবেটিসের মেজর ডিফারেন্স, বিকজ অন্য সব ডিজিজের ট্রিটমেন্ট মেডিসিন, বাট এইখানে 1 নম্বরে ডিসিপ্লিন, 2 নম্বরে ডায়েট, 3 নম্বরে ড্রাগস। আমরা বলি আপনি বারেমে গেলে দেখবেন শৃঙ্খলাই জীবন প্রথমেই লেখা আছে। সো ডায়াবেটিক পেশেন্ট হবে শৃঙ্খলযুক্ত জীবন, শৃঙ্খলাময় জীবন। সো প্রথমে আমাকে একটা ডিসিপ্লিন মানতে হবে যে আমি যেমন আমরা হাঁটি, ডায়াবেটিস রোগীদের বলি আপনি হাঁটেন, আমি কখনোই রোদের মধ্যে হাঁটবো না। আমি হয় আর্লি মর্নিংয়ে হাঁটবো, ওর সন্ধ্যাবেলায় হাঁটবো, অথবা এখন আমি হাঁটতে একটু ছায়াযুক্ত জায়গায় হাঁটবো। আমি একদম রোদের মধ্যে হাঁটলাম, তাতে তো আমার ডিহাইড্রেশন হয়ে উল্টা আমার আরও ক্ষতির কারণ হবে। ডিসিপ্লিনের পার্ট। 2 আসি সাম ডাইটস। আমাকে এই গরমের সময়ে আমাদের টেন্ডেন্সি এমন যে তৃষ্ণা পেলেই পানি খাবো, নো। আমার মনে রাখতে হবে এই গরমের সময়ে তৃষ্ণা না, তৃষ্ণাতেও তো আমি পানি খাবো। উপরন্তু সারাদিন আমার শরীর থেকে প্রচুর সোয়েটিং হবে। সেই সোয়েটিংয়ের কারণে আমি এক্সট্রা কিছু পানি পান করব, যেন আমার শরীরের ভিতরে কোনো পানি শূন্যতা না হয়। খাবারের মধ্যে সুগার কন্টেনিং কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, এটা কমপ্লিটলি প্রোহিবিটেড। কার্বোনেটেড যেসব বেভারেজ আমাদের বাজারে সফট ড্রিঙ্কস নামে পাওয়া যায়, এগুলো একদম নিষিদ্ধ, এগুলো খাওয়ার যাবে না। রাদার তারা ডাবের পানি বেস্ট, স্যালাইন খেতে পারে ডাইলুট করে, একটু বেশি পানি দিয়ে যেন চিনিটা কম হয়, ডাইলুট করে স্যালাইন খেতে পারে। কিছু ধরনের খাবার আছে যেগুলোর মধ্যে প্রচুর পানি থাকে, যেমন আপনি কিউকাম্বার মানে শসা খেতে পারে, তরমুজও খেতে পারে। তরমুজে এত বেশি সুগার থাকে না, পেশেন্টরা তরমুজও নিতে পারবে। সো যে কোনো মূল্যেই হোক আমাকে পানির খাবারটা যেন শরীর মোটামুটি 2 to 3 লিটার এভারেজ আমি ডেইলি আমার পানি খাওয়া পড়ে, সে যে কোনোভাবেই হোক না কেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এই যে এতক্ষণ আমরা কথা বলছিলাম যে সুগার বাড়তে পারে, কমতে পারে বা কিছু, আমরা হাইপারের ব্যাপারটাই দেখছিলাম যে ডায়াবেটিস লেভেলটা বেড়ে যাচ্ছে। স্যার কোনো ক্ষেত্রে কি হাইপো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? থ্যাংক ইউ। সাধারণত ডিহাইড্রেশন হলে আমরা সবাইকে এই মেসেজটা দিতে চাই, ডিহাইড্রেশনে হাইপারগ্লাইসেমিয়া সবচেয়ে বেশি হয়। এবং হাইপারগ্লাইসেমিয়া শুধু না, হাইপারগ্লাইসেমিয়া উইথ ইটস কমপ্লিকেশন মিনস হাইপারগ্লাইসেমিয়া হলে সে জটিলতা আরও আকার। যেমন একটু আগে আপনি বলছিলেন যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি দেখা যায় কোনো গর্ভবতী মা এরকম পানি শূন্যতা হয় গর্ভ অবস্থায়, তার ডায়াবেটিস আছে, এই সময় সাধারণত ডায়াবেটিসটা খুব ট্রিকি কন্ট্রোল করতে হয়। তো সে যদি পানি শূন্যতা হয়, আমাদের ব্রেনের মধ্যে কিছু ভেইন আছে, আমরা বলি সেন্ট্রাল ভেইন, সেরিব্রাল ভেইন, এই ভেইনের মধ্যে রক্ত জমাট বেঁধে পর্যন্ত দেয়, মানুষ ব্লাইন্ড হয়ে যায়, ইন্ট্রাক্টেবল মাথা ব্যথা করে, এমনকি তার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে। স্যার আমরা জানি যে গরমের সময় যখন তাপমাত্রা বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রে হিট স্ট্রোকের সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তো এই ক্ষেত্রে ডায়াবেটিক যারা আছেন তাদের কি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? প্রিয়াঙ্কা, এখন যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে বিশেষ করে যারা ওয়ার্কিং পপুলেশন, যারা খুব হট হিউমিক এনভায়রনমেন্টে কাজ করে, লাইক আপনি জেনে থাকবেন যারা ইটের ভাটায় কাজ করে, হতে পারে হোটেলে রান্না করে, এই জায়গাগুলো অনেক হিউমিড। আর কিছু ইন্ডাস্ট্রি মিল কারখানা আছে যেখানে অনেক বেশি গরম। এই ধরনের মানুষদের সাধারণত যারা হট হিউমিড এনভায়রনমেন্টে লং টাইম থাকে, তাদের ক্ষেত্রে সাধারণত আমাদের বডির একটা নিজস্ব মেকানিজম থাকে, হাইপোথ্যালামাস নামক একটা সেন্টার আছে, সেই হিটটাকে ব্যালেন্স করে। বডি টেম্পারেচার বাড়লে সোয়েটিং হয়ে কমে যায়, আবার টেম্পারেচার কমলে শিভারিং হয়, শীতকালে আমাদের যেমন শিভারিং হয়ে টেম্পারেচার বাড়ায়। যখন ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিক হয়ে যায় তখন তার ডায়াবেটিক নিউরোপ্যাথি, বোর্ডের এই কন্ট্রোল মেকানিজমগুলো নষ্ট হয়ে যায়। সো এইসব রোগীদের ক্ষেত্রে অতি সহজেই এই গরমে কাবু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। হিটস্ট্রোক আমার আপনার সবার হয় সম্ভাবনা বেশি, বাট ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এটা মাস মোর আরও বেশি রিস্ক ক্যারি করে। অ্যাজ ওয়েল অ্যাজ হিটস্ট্রোকের সাথে সাথে ডিহাইড্রেশন, আমি একটু আগে বলছি, ডিহাইড্রেশন ব্লাড সুগারটা অনেক বেশি বাড়ায় যায়, ফলে সব কিছু একসাথে যোগ করলে পেশেন্টের জন্য সিরিয়াস কনসিকুয়েন্স ডেভেলপ করে দেয়। স্যার তো হিট স্ট্রোক যদি কোনো ডায়াবেটিক রোগীর হয়ে থাকে সেই ক্ষেত্রে তার প্রাথমিক পর্যায়ে কি চিকিৎসা দিতে হবে? এরপরে তো আমরা হসপিটালে নিচ্ছি, কিন্তু প্রথমে প্রাথমিকভাবে আমি কি চিকিৎসা তাকে দিতে পারবো? থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। অ্যাকচুয়ালি নট অনলি হিট স্ট্রোক, ডায়াবেটিক পেশেন্ট অ্যাকচুয়ালি কখন সে বুঝবে যে আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে? ভেরি সুন। কোনো কারণে দেখা যাচ্ছে ব্লাড সুগার 300 মিলিগ্রাম মেশিন দিয়ে মাপলে দেখা যাচ্ছে 16-17, আমাদের 16-17 মিলিগ্রাম হলেই ডাক্তারকে দেখাবে। যদি দেখা যায় যে পেশেন্টের ব্রেথলেসে শ্বাসকষ্ট উঠে যাচ্ছে,
বা দেখা যায় ইনট্রাক্টেবল ভমিটিং, মানে এত বমি হচ্ছে কোনোভাবেই বমি বন্ধ করা যাচ্ছে না, অথবা দেখা যাচ্ছে পেশেন্টের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, খুব ডেঞ্জারাস, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে সে ডেফিনেটিভলি ডক্টরের শরণাপন্ন হবে। অর পেশেন্ট আলাদাভাবে ডায়াবেটিস জনিত কারণে ডিহাইড্রেশনের পরে দেখা যাচ্ছে তার খুব ইনট্রাক্টেবল চেস্ট পেইন হচ্ছে, ডেফিনেটিভলি সেই পেশেন্ট ডক্টরের সাথে কনসাল্ট করবে। অর সাডেন ব্লাইন্ডনেস পর্যন্ত হতে পারে, সাডেন সে কিছু দেখতে পাচ্ছে না, চোখে ঝাপসা দেখছে, ডেফিনেটলি এইসব সিচুয়েশন হলে পেশেন্ট মাস্ট সিক হসপিটাল অ্যাডমিশন। অবশ্যই তাকে হসপিটালে নিতে হবে এবং খুব যতটা দ্রুত সম্ভব দ্রুত তার সম্ভব। চিকিৎসার সে ব্যবস্থা যে নিতে হবে। চিকিৎসকের নর্মালি ডায়াবেটিক পেশেন্ট একটা নির্দিষ্ট ডক্টরের আন্ডারেই থাকে, সে তখন অতি দ্রুত সেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। স্যার, আমরা এই বিষয়ে আরও শুনবো আপনার কাছ থেকে। আমরা এখন চলে যাচ্ছি বিরতিতে, সময় হয়েছে বিরতি দেওয়ার। দর্শক, নিচ্ছি বিরতির পর ফিরে আসছি পুনরায় আমাদের আয়োজনে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন স্বাস্থ্য কথায়। স্যার, আলোচনা করছিলাম হিট স্ট্রোক নিয়ে, যে হিট স্ট্রোক হলে রোগীকে আমরা তৎক্ষণাৎ আমরা কি চিকিৎসা দেব এবং আমরা ডক্টরের শরণাপন্ন হব কিনা। তো এই ক্ষেত্রে স্যার, ডায়াবেটিক রোগী যদি কোনো হার্ট পেশেন্ট হয় বা তার অন্য কোনো রোগের উপসর্গ থাকে, সেই ক্ষেত্রে তাকে কি চিকিৎসা দিতে হতে পারে এবং কি ব্যবস্থা আমরা নিব? প্রথম অবস্থায় আমাদেরকে যেটা করতে হবে, যখনই আমি বুঝবো যে আমার পানি শূন্যতা হচ্ছে, তখন আমাকে যে কোনো মূল্যেই হোক, হইতে পারে সেটা প্লেন ওয়াটার, হইতে পারে আমাদের ডাবের পানি, হইতে পারে স্যালাইন, হইতে পারে লেবু পানি, শুধু প্লেন ওয়াটার হলেও হতো, মাস্ট পেশেন্টকে অনেক পানি পান করতে হবে এবং অনেক বেশি পানি পান করলেই পেশেন্ট মোটামুটি সেটেল হয়ে যাবে এবং এই সময়ের মধ্যে অ্যাটলিস্ট সে হসপিটালে যাওয়ার জন্য টাইম পাবে। এইটাই আমাদের সাধারণ মানুষের জন্য পরামর্শ থাকবে। এই ধরনের কোনো পানি শূন্যতার লক্ষণ দেখলে আপনারা প্রচুর পানি পান করবেন এবং নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন। ধন্যবাদ স্যার। আমি আপনার কাছ থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে গর্ভবতী মায়েদের প্রেগনেন্সি টাইম ডায়াবেটিস হয়ে থাকে বা অনেকেই দেখা যাচ্ছে যে গর্ভবতী হওয়ার আগেও তার ডায়াবেটিস ছিল। তো সেই সময়ে যে এই গরমকালীন সময়ে তার বিশেষ কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করেন? গর্ভ অবস্থায় একটা গর্ভবতী মা তো দুইজন মানুষ, মা নিজে, সাথে তার সুস্থ বেবি, আমরা দুইটা জিনিস একসাথে তাই। তো গর্ভ অবস্থায় ডায়াবেটিস খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। সেটা কোনো পেশেন্টের গর্ভ হওয়ার পরেও ডায়াবেটিস হতে পারে, যেটা আমরা মেডিকেলের ভাষায় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি। আর কোনো পেশেন্ট আগে থেকেই ডায়াবেটিক, সে গর্ভবতী হয়েছে, প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস। এই দুই সিচুয়েশানে প্রেগনেন্সিতে ডিহাইড্রেশন ইজ ডেঞ্জারাস, বিকজ একটু আগে আমি আপনাকে বলছিলাম প্রেগনেন্সিতে ডিহাইড্রেশন হলে ব্লাড সুগার অনেক বাড়বে। ব্লাড সুগার বাড়লে অ্যাজ ওয়েল অ্যাজ বেবির জন্য কিছু কমপ্লিকেশান, মায়ের জন্য কিছু কমপ্লিকেশান, এবং এক্ষেত্রে আমরা সবচেয়ে গ্রেভ দুইটা সিচুয়েশান হয়। একটা হতে পারে পেশেন্টের ব্রেনের মধ্যে যে রক্তনালী আছে, আমরা বলি ডিপ ভেনাস, ব্রেনের ভিতর সেরিব্রাল ভেনাস থাইনাস থ্রম্বোসিস, একটু আগে বলছিলাম, অনেক বেশি মাথা ব্যথা, বমি, স্ট্রোক লাইক ফিচার নিয়ে চলে আসছে, পেশেন্ট ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। কোনো পেশেন্টের পায়ের রক্তনালী ব্লক হয়ে পাটা ফুলে যেতে পারে, অনেক পেইনফুল কন্ডিশন সিচুয়েশন ডেভেলপ করতে পারে। লাংসের রক্তনালী ব্লক হয়ে পার্মোনালি এম্বোলিজম বলি, এই ধরনের সিচুয়েশন হতে পারে। এবং পেশেন্ট মে লিস্ট সাডেন ডেথ অলসো, হঠাৎ মারা যেতে পারে। সো গর্ভ অবস্থায় ডায়াবেটিক মায়েদের পানি শূন্যতার বিষয়ে আরও বেশি সচেতন হওয়ার জন্য আমরা সাজেশন দিয়ে থাকি। ধন্যবাদ স্যার, এবং আমি আশা করব আমাদের দর্শক যারা আছেন এবং যারা গর্ভবতী মা আছেন তারা এই সময়টা বিশেষ এই সতর্কতাগুলো অবলম্বন করবে এবং যদি কোনো সমস্যা দেখা যায় খুব দ্রুতই ডক্টরের শরণাপন্ন হবেন। স্যার, এরপর আমি পরবর্তীতে চলে যাচ্ছি ঠিক সেই জায়গাটায় যে ডায়াবেটিক রোগীরা এই গরমের সময় কি সতর্কতা অবলম্বন করবে। আমি একটু আগে বলছিলাম, সে হাঁটলে একটু ঠান্ডার সময় হাঁটবে, খাবার খেলে পানিযুক্ত খাবার বেশি খাবে, এবং ড্রাগস যেসব ওষুধ তার ডায়াবেটিসের সাথে পানি শূন্যতা করতে পারে, সেই ওষুধগুলো তার ভিজিটিং কনসালটেন্টের সাথে কথা বলে ওষুধগুলো হয় বন্ধ করে দিবে অথবা ওষুধের ডোজ কমিয়ে নিবে। এটা ডায়াবেটিস রোগীদের জন্য পরামর্শ। আর সে মাঝে মাঝে ব্লাড সুগার মাপবে, যেমন আমরা বলে থাকি সপ্তাহে 2 বার বা 3 বার খালি পেটে খাবার পরে ব্লাড সুগার মাপবে। অথবা কখনও যদি খারাপ লাগে, তখন সময় নেয়, তখন তাড়াতাড়ি করে, এখন অন টাইম মেশিন বাজারে পাওয়া যায়, সবার কাছেই থাকে, এটা দিয়ে ব্লাড সুগার মেপে নিবে। এবং কোনো ধরনের কোনো জটিলতা দেখা দিলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স হোক বা তার ভিজিটিং কনসালটেন্টের সাথে যোগাযোগ করবে।
ধন্যবাদ স্যার। আজকের বিষয়টা আমাদের ডায়াবেটিস নিয়ে, কারণ হচ্ছে কি এখন দেখা যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে ডায়াবেটিক রোগীর উপস্থিতি আমরা দেখতে পাই। যে ডায়াবেটিক নিয়ে এমন রোগীর সংখ্যা, মানে এমন লোকের সংখ্যা খুব কমই দেখতে পাচ্ছি আমরা। এখন এই মুহূর্তে স্যার আমি একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছি, সেটি হচ্ছে যে ডায়াবেটিক রোগীরা এই সময়ে গরমে তাদের যাতে ডিহাইড্রেশন না হয় এবং তারা যাতে সুস্থ থাকেন, তাদের সুগার লেভেলটা যাতে আপ ডাউন না করে, সেই ক্ষেত্রে তারা কি খাদ্যাভ্যাস তৈরি করতে পারে? আমরা একটু মেসেজ আপনাকে দিয়ে রাখি, আমাদের মতো এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেও 13% মানুষের ডায়াবেটিস, মানে 100 জনে মোটামুটি 13 জন প্লাস এপিডেমিক, বড় বার্ডেন, বিগ বার্ডেনের প্রবলেম। সো আর আমাদের মেজরিটি, আমাদের মানুষগুলো দুই রকম, কিছু আছে শিক্ষিত মানুষ, কিছু আছে তারা লেখাপড়া জানে না, আর আমরা তো ভেত বাঙালি, ভাত পছন্দ আমাদের। সো এখানে দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের পরামর্শ। আমরা যারা এডুকেটেড মানুষ তাদেরকে আমরা বুঝাই দিতে পারি যে আপনি খাদ্যাভ্যাসগুলো যেন সুগারি ডায়েটগুলো ভালো মতো অ্যাভয়েড করতে পারি, যেগুলোতে এক্সেস সল্ট, এক্সেস সুগার, এই ধরনের খাবারগুলো আমরা অ্যাভয়েড করব। বেশি বেশি পানি জাতীয় খাবার বেশি খাবো, বা কিছু ফ্রুটস আছে যেগুলোর মধ্যে পানি থাকে, একটু আগে আমি বলছিলাম কিউকাম্বার হতে পারে, লেটুস হতে পারে, এই ধরনের খাবারগুলো বেশি খাবো। আর সুগার কন্টেনিং কোল্ড ড্রিঙ্কস আমরা অ্যাভয়েড করবো। হ্যাঁ স্যার, এরপরে যে বিষয়টাতে আসতে চাচ্ছি যে ডায়াবেটিক রোগীরা তো ইনসুলিন নিচ্ছে বা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে তাদের সুগার লেভেলটাকে কন্ট্রোল করছে। এই ক্ষেত্রে এই সময়টায় ইনসুলিন বা ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কোনো পরিবর্তন প্রয়োজন কি? থ্যাংক ইউ, যুগ উপযোগী কোশ্চেন। বিকজ ইনসুলিন প্রিজারভেশন আমাদের জন্য একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়ায় এই গরমের দিনে। সো আমরা বলি যে ইনসুলিন যে ওষুধগুলো আছে সরাসরি যেন এগুলো ডাইরেক্ট হিটের টাচে না থাকে। যাদের বাসায় ফ্রিজ আছে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারে, অথবা যাদের বাসায় ফ্রিজ নাই বা বাসা অনেক গরম তাদের ক্ষেত্রে একটা গ্লাসের মধ্যে পানি রেখে তার ভিতরে ইনসুলিনের ভায়ালটা রাখতে পারে, যেন সরাসরি, বা এটা খাটের নিচে রেখে দিতে পারে, সরাসরি সূর্যের আলো যেন ইনসুলিনে না লাগে, তাহলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তবে এখানে গুড নিউজ হলো, যেসব পেন কার্টিস এখন কলমের মাধ্যমে যেসব ইনসুলিন দেওয়া হয়, এই ইনসুলিনগুলো পকেটে ক্যারি করতে পারে, বাট মনে রাখতে হবে ইউজুয়ালি 1 মাসের বেশি কোনো ধরনেরই ওষুধ ওপেন করার পরে 1 মাসের পরে ইউজ না করা ভালো। সো মেসেজ হবে যে ইনসুলিনগুলো আপনারা ইউজ করেন এটা যেন সরাসরি সানলাইটের টাচে না থাকে, এটা যেন একটা কোল্ড এনভায়রনমেন্টের মধ্যে থাকে, ছায়াযুক্ত স্থানে থাকে। স্যার এখানে যে সাধারণ মানুষের তুলনায় ডায়াবেটিস রোগীরাই কিন্তু গরমের সময় ডিহাইড্রেট বেশি হচ্ছে, এবং এই যে ডিহাইড্রেশনটা হচ্ছে তাদের উপরে বেশি প্রভাবটা কেন পড়ছে? আমি একটু আগে বলছিলাম ডিহাইড্রেশন অ্যান্ড ডায়াবেটিস ভিসিয়াস সাইকেল। সাধারণ মানুষ যারা রোদে খেটে খাওয়া মানুষ, রোদে কাজ বেশি করে, তাদের ক্ষেত্রে তো পানি শূন্যতা হওয়া খুবই স্বাভাবিক। আর যারা এসিতে থাকে, ঠান্ডা জায়গায় থাকে, তাদের তো পানি শূন্যতা কম হবে, এনভায়রনমেন্টটা ওরকম হিউমিড থাকবে না। সো ইফেক্ট তাদের জন্যই বেশি, যে রোদে বেশি থাকবে। কিন্তু ডায়াবেটিস রোগীরা যখন স্যার, এই ব্যাপারটা যে সাধারণ মানুষ তো তারা গরম যখন বাড়ছে বা যখন হিট স্ট্রোকের ব্যাপারেই বলি বা গরমের সময় তাদের পানি শূন্যতার বিষয়টাই বলি, তাদের থেকে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে গিয়ে যারা ডায়াবেটিক রোগী আছেন। তো এই বিষয়টাকে আপনি দুইটাকে কিভাবে ডিফারেন্সিয়েট থ্যাংক করছেন? ইউ। ইয়েস, আমি একটু আগে আপনাকে বলছিলাম যে সাধারণ মানুষের ডিহাইড্রেশন হতে পারে, বাট আপনি একবার চিন্তা করে দেখেন যিনি ডায়াবেটিক পেশেন্ট, তার ক্ষেত্রে রক্তে চিনির মাত্রা অনেক বেশি। রক্তে যখন চিনির মাত্রা বেশি, ফলে একটা সহজ চিন্তা করেন, একটা শরবত আছে যার মধ্যে চিনি অনেক বেশি আছে, বডি এটাকে মিটিগেট করার চেষ্টা করবে। যার ডায়াবেটিস নাই তার ক্ষেত্রে এরকম কিছু হবে না, বা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কী হবে, বডি তখন এটা মিটিগেট করার জন্য, কিডনি দিয়ে তো আমাদের প্রস্রাব তৈরি হয়, তখন সে সুগার ছেড়ে দিবে, সে সুগার ধরবে না, বলবে যে আমার তো সুগার অনেক বেশি আছে। তো বডি তখন সে সুগার প্রস্রাবের মাধ্যমে ছেড়ে দিবে, সুগারটা একা একা যাবে না, সে তখন পানি নিয়ে চলে যাবে। ফলে পানি আর সুগার একসাথে গিয়ে মোর ডিহাইড্রেশন ক্রিয়েট হবে। মোর ডিহাইড্রেশন যখন হবে, পেশেন্টের আরও থ্রাস্ট হবে। এই সময় সে যদি আরও পানি না খায়, ফলে তার বডিতে মেটাবলিক যে সেন্টার, মেটাবলিক একটা, আমাদের বডির মেটাবলিক একটা প্যানেল আছে, পুরো মেটাবলিজমই চেঞ্জ হয়ে যাবে। ফলে দেখা যাবে তার বডি অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে, তার কিডনি বিকল হয়ে যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে, তার শরীরে বিভিন্ন জায়গায় রক্তনালী ব্লক হয়ে যাইতেছে, তার কিডনিতে ইনফেকশন হইতেছে, তার হার্টে প্রবলেম দেখা দিচ্ছে। সো ডায়াবেটিক পেশেন্ট দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে তাদের ক্ষেত্রে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। সাধারণ মানুষ তাদেরটা এই ধরনের কমপ্লিকেশন না থাকে, তাদের বডিতে এগুলো ব্যালেন্স করে ফেলে। বাট ডায়াবেটিক পেশেন্টের এই যে ব্যালেন্সিং পাওয়ার, এই পাওয়ারটা ভার্চুয়ালি কম থাকে বা থাকে না। এটাও ডিপেন্ড করে আর্লি ডায়াবেটিক, লেট। ধরেন একজন মানুষের 1 বছর ডায়াবেটিস হয়েছে, তার বডি আর যার 15 বছর 20 বছর ধরে ডায়াবেটিস হয়েছে, দুজনের মধ্যে বডির ডিফেন্সিভ মেকানিজম কিন্তু ভিন্ন। সো
যত বেশি ডায়াবেটিসের ডিউরেশন তত বেশি জটিলতা, যত কম ডিউরেশন ইউজুয়ালি জটিলতা কম হয়। ধন্যবাদ আপনাকে স্যার। এই আলোচনার মাধ্যমে আশা করি আমার দর্শক বুঝতে পারবেন যে যারা ডায়াবেটিক রোগী আছেন তাদের কতটা সতর্কতা অবলম্বন করা দরকার ঠিক এই গরমের সময়ে। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো সাধারণ মানুষকে আপনি এই বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাচ্ছেন এবং ডায়াবেটিক রোগী যারা আছেন বিশেষ করে তাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তা দিতে চাইছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমি এই হট এবং হিউমিড এনভায়রনমেন্টে সব মানুষকেই পরামর্শ দিব যে ডেইলি 6 থেকে 8 গ্লাস পানি পান করবেন, ঠান্ডাযুক্ত স্থানে থাকবেন, অতিরিক্ত গরমের জায়গায় যাবেন না, এবং কোনো কারণে যদি শরীরে পানি শূন্যতার লক্ষণ দেখেন অবশ্যই আপনি স্যালাইন খান, ডাবের পানি খান, লেবু পানি খান, ডাবের পানি না খান লেবু পানি খান, আর স্যালাইন খান। ডাবের এখন তো ডাবের পাওয়াও যায় না, ঝামেলাও আছে অনেক। আর যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে বলবো গরমের সময় ডায়াবেটিসের ম্যানেজমেন্টের প্যাটার্নই ভিন্ন। আপনি ডেফিনেটলি পানি বেশি খাবেন, প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি খাবেন, এবং যেই সব ওষুধ আপনার ডিহাইড্রেশনটাকে প্রিসিপিটেট করতে পারে সেই ওষুধগুলো, যেমন মেটফর্মিন হোক, এম্পাগ্লিফোজিন বা আমরা বলি SGLT2 ইনহিবিটর, এই ওষুধগুলোর ডোজ রিডাকশন করবেন। এবং হাঁটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমি ঠান্ডার সময় হাঁটতেছি কিনা, আমি যেন গরমের সময় না হাঁটি। গরমের সময় হাঁটলে আমার ঘাম আরও বেশি হবে, ফলে আমার প্রবলেম আরও ক্রিয়েট হবে। সো আমার মনে হয় সঠিক লাইফ স্টাইল মেনটেন করলে এবং অ্যাডিকুয়েট পানি পান করলে জটিলতা হওয়ার কোনো সম্ভাবনা নাই। উপরন্তু যদি কোনো জটিলতা হয় আপনি আপনার নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কনসাল্টিং ডক্টর আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে স্যার আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ প্রিয়াঙ্কা। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন যে ঠিক এই গরমের সময় কতটা সতর্কতা অবলম্বন করতে হবে একজন ডায়াবেটিক রোগীর জন্য। পরবর্তীতে আমরা আরও একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আপনাদের সামনে আসব। ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।